তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি এবং আমরা প্রত্যেকে 11-এর প্রত্যেকটা সাবজেক্ট আশা করব সুন্দর করে শুরু করেছি। তো আমি সুমন্ত স্যার, তোমাদের বায়োলজির টিচার। আমি এর মধ্যে তোমাদের জীববৈচিত্র্যের প্রথম লেকচার আলোচনা করেছি তোমাদের সাথে, এবং প্রথম যে ভিডিও লেকচার ছিল তাতে আমরা জীববৈচিত্র্য কী, এই শব্দটা কে ব্যবহার করেন, জীববৈচিত্র্যের প্রপার ডেফিনেশন, জীববৈচিত্র্য কত রকমের হতে পারে এবং জীববৈচিত্র্য হওয়ার জন্য জেনেটিক স্পিসিস কনসেপ্ট বা বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট সেটাও আমরা দেখেছি। তার সাথে সাথে আমরা দেখেছি জীববৈচিত্র্য বিভিন্ন অঞ্চলে সীমাবদ্ধ থাকতে পারে, সেই অনুযায়ী পড়েছি মেগা ডাইভার্সিটি কান্ট্রি। এছাড়াও দেখেছি জীববৈচিত্র্যর যে গোটাই ছড়িয়ে রয়েছে, জীবরা একটা যে নির্দিষ্ট বসতিতে সবাই বাস করে যেটাকে বলেছিলাম হ্যাবিট্যাট, এবং একটা জীব যেখানে তার সর্বাধিক ক্রিয়াশীলতা প্রদর্শন করে তাকে আমরা বলেছিলাম নিচ। অর্থাৎ জীববৈচিত্র্যের প্রাথমিক ধারণা পর্যন্ত আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা তার পরবর্তী আলোচনায় যাব এবং আজকের ক্লাসও আমরা সুন্দরভাবে রেডি করব। তো আজকে আমরা প্রথম যেটার উপর লক্ষ্য করব সেটা হচ্ছে জীববৈচিত্র্যের যে হটস্পট। এই হটস্পট জিনিসটা কি বা এই ঘটনাটা কি? হটস্পট বলতে বোঝায় যে সমস্ত জায়গাগুলোতে বা যে সমস্ত অঞ্চলে জীবের প্রাচুর্যতা পাবো। প্রাচুর্যতা মানে যেখানে আগে আমি তোমাকে বলেছিলাম প্রাচুর্যতা মানে হচ্ছে রিচনেস, যেটাকে আগের দিনে বলেছিলাম স্পিসিস রিচনেস, অর্থাৎ প্রজাতির প্রাচুর্যতা। অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলে কত রকমের জীব পাবো, তাদের মিলটাকে বলেছিলাম কি ইভেননেস। অর্থাৎ যত জীবেদের মধ্যে ইভেননেস কম হবে তত আমাদের কি পাবো, জীবেদের মধ্যে ভ্যারাইটি বা ভেরিয়েশন বা প্রাচুর্যতা পাবো। তাহলে হটস্পট বলবো সেই সমস্ত অঞ্চলগুলোকে যে সমস্ত অঞ্চলে হয় প্রচুর রকমের জীব রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির জীব রয়েছে, হতে পারে উদ্ভিদ, হতে পারে প্রাণী, হতে পারে বিভিন্ন মাইক্রোবসের ক্ষেত্রেও। তবে আমরা মেনলি এখানে উদ্ভিদ এবং প্রাণীদেরকে বেশি কনসিডার করি, এছাড়াও ছত্রাক রয়েছে তাদেরকেও কনসিডার করি। তো ঘটনা হচ্ছে তাহলে যেখানে জীবেদের প্রাচুর্যতা বেশি পাবো শুধু তাকেই কি আমরা হটস্পট বলবো? না, যেখানে আমরা দেখতে পাবো কিছু আঞ্চলিক প্রজাতি রয়েছে, দ্যাট ইজ দ্য এন্ডেমিক স্পিসিস। এন্ডেমিক স্পিসিস। নাও হোয়াট ইজ এন্ডেমিক স্পিসিস? এন্ডেমিক স্পিসিস মানে আঞ্চলিক প্রজাতি, মানে যে সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাবো এমন কিছু জীবের প্রজাতি রয়েছে যেটা অন্য কোথাও দেখতে পাবো না। এরকম যদি হয় তাহলেও কোনো একটা অঞ্চলকে আমরা হটস্পট রূপে চিহ্নিত করব। এটা একটা গেল। দ্বিতীয় বলেছিলাম যেটা প্রজাতির প্রাচুর্যতা থাকলে সেই জায়গাটাকে নেব। 3 নম্বর বলবো যেখানে আগে হয়তো প্রচুর জীব ছিল, কোনো কারণে হতে পারে ক্লাইমেটিক চেঞ্জ, হতে পারে অ্যানথ্রোপোজেনিক বিহেভিয়ার। অ্যানথ্রোপো, এই অ্যানথ্রোপো কথাটা হচ্ছে হিউম্যান রিলেটেড, অর্থাৎ মানুষ্য সৃষ্টি কারণে যদি কোনো কারণে জীবের বিলুপ্ত ঘটে বা যদি দেখি প্রাকৃতিক কারণের জন্য জীবের বিলুপ্ত হয়েছে, তাহলে সেখানে যে জীবগুলো রয়েছে বাকিদেরকে সংরক্ষণ করার জন্য আমরা সেই জায়গাটাকে হটস্পট রূপে চিহ্নিত করতে পারি। আর কি, যেখানে আমরা পাবো রেয়ার প্রজাতি, মানে অন্য কোথাও পাওয়া যাবে না এমন কিছু প্রজাতি যদি
এমন অঞ্চলে পাবো অন্য কোথাও পাওয়া যায় না। তাহলে সেই জায়গাগুলোকে আমরা চিহ্নিত করব কি রূপে? হটস্পট রূপে, এবং তাদেরকেই বলবো জীববৈচিত্র্যের হটস্পট। এবারে একটা হটস্পট আমি প্রথমেই বললাম কিসের জন্য আসছে, এটা মেনলি আসছে বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য। কেন? আমরা আজকেই পড়ব জীবেদের যে প্রাচুর্যতা, এই বিভিন্ন রকমের জীব আছে বলেই পরিবেশে একটা জীব অন্য জীবকে খেয়ে বেঁচে থাকতে পারছে। অর্থাৎ পরিবেশের যে ফুড চেন, সেই চেনটা মেনটেন করতে সাহায্য করে বায়োডাইভার্সিটি। যদি এই জীবেদের মধ্যে ভ্যারাইটি না থাকতো তাহলে একটা প্রাণী বা একটা উদ্ভিদকেই দেখতাম সবাই মিলে খাবার জন্য হাবলে পড়তো। তাহলে কি হতো? সেই প্রজাতিটার অবলুপ্তি হতো। ফলে আমাদের পৃথিবীর মধ্যে জীবেদের মধ্যে স্টেবিলিটি পেতাম না বা স্থায়িত্ব পেতাম না। তাই আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণটা খুব এসেন্সিয়াল এবং জীববৈচিত্র্যটাও খুব এসেন্সিয়াল। তাহলে আমরা এই হটস্পটটা কিসের জন্য পড়ব? বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য। সো দ্য হটস্পট আর দ্য মেন এরিয়াজ অফ ফোকাস ফর বায়োডাইভার্সিটি কনজারভেশন। এবারে আমি কি বললাম, কোন জায়গাগুলোকে আমরা হটস্পট রূপে ধরব? আমরা বলবো যেখানে দেখতে পাবো হাই লেভেল অফ এন্ডেমিজম। অলরেডি আমি তোমাকে বলেছি, যদি বায়োলজিতে কোনো শব্দের শেষে আইএসএম পাই, অর্থাৎ সাফিক্সে যদি আইএসএম থাকে, যেমন আমরা কেমিস্ট্রিতেও পড়েছি টটোমেরিজম, আইসোমেরিজম, সেরকমই হচ্ছে এন্ডেমিজম। ইজম মানে হচ্ছে প্রপার্টি। আইএসএম কথাটা যেখানেই বায়োলজির ক্ষেত্রে পাবো সেটা হচ্ছে প্রপার্টিকে শো করবে। সেটা কাকে শো করবে? প্রপার্টিকে শো করবে। নেক্সট, এই এন্ডেমিজম যে শো করবে তাদেরকে বলা হবে এন্ডেমিক প্রজাতি। এন্ডেমিক, তাহলে হোয়াট ইজ দ্য এন্ডেমিক প্রজাতি? মানে একটু আগেই যেটা বললাম, আঞ্চলিক প্রজাতি, অর্থাৎ একটা সার্টেন জায়গাতে থাকবে, সেগুলোতে হয়তো অন্য জায়গায় নেই কিন্তু সেখানে আছে। এবং যদি রোগ হয় সেই রোগটাকে বলছি এন্ডেমিক ডিজিজ, অর্থাৎ যে রোগটা একটা অঞ্চলে হয়। যেমন আমি বলতে পারি হিমালয়ান অঞ্চলে যে গয়টার হয় সেটা হিমালয়ান অঞ্চলে বেশি সীমাবদ্ধ, সেটাকে বলা হয় এন্ডেমিক ডিজিজ। ঠিক আছে? এবারে আরেকটা কথা বললাম, যেখানে হাই স্পিসিস রিচনেস পাওয়া যাবে সেগুলোকে বললাম বায়োডাইভার্সিটির অন্তর্ভুক্ত করব। তাহলে বায়োডাইভার্সিটির যে হটস্পট তার অন্তর্ভুক্তের কতগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো আরেকবার আমি বলেছি তোমাদেরকে। এটা কিন্তু এমসিকিউ, নিট, বিএসসি নার্সিং এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হুইচ অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ইজ নট কনসার্ন উইথ দ্য বায়োডাইভার্সিটি হটস্পট? নিচের কোনটি বা কোন স্টেটমেন্টটি জীববৈচিত্র্যের হটস্পটের জন্য অথেন্টিক বা সামঞ্জস্যপূর্ণ নয়? দেখো, তার মধ্যে প্রথম, ইট মাস্ট কন্টেন অ্যাটলিস্ট 1500 স্পিসিস অফ ভাস্কুলার প্ল্যান্ট। অর্থাৎ কোনো জায়গায় যদি দেখি যে 1500-র মতো সংবহন কলাযুক্ত। নাও হোয়াট ইজ ভাস্কুলার প্ল্যান্ট? ভাস্কুলার প্ল্যান্ট মিন দ্যাট ইজ প্ল্যান্ট কন্টেন্স জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম যাদের থাকবে, এই যুক্ত যে উদ্ভিদ তাদেরকে বলা হচ্ছে ভাস্কুলার প্ল্যান্ট। এবং প্রথম ভাস্কুলার প্ল্যান্ট কি জাইলেম ফ্লোয়েম যুক্ত? সেটা হচ্ছে কি টেরিডোফাইটা। তোমরা জানো টেরিডোফাইটা ইজ দ্য ফার্স্ট ভাস্কুলার প্ল্যান্ট। তাহলে আমরা বললাম যদি কোনো জায়গায় যদি সংবহন কলাযুক্ত উদ্ভিদের 1500 প্রজাতি থাকে তাহলে সেটাকে আঞ্চলিক প্রজাতির মতো হিসাবে থাকে, সেটাকে বলবো হটস্পট, নির্ধারণ করব। দেখো নেক্সট, ইট হ্যাজ টু হ্যাভ লস্ট মোর অ্যাবাউট অর ইকুয়াল টু 70% ইটস অরিজিনাল নেটিভ হ্যাবিট্যাট। মানে যদি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের
প্রায় 70% বেশি বা তার সমতুল্য যদি প্রজাতিদের বিলুপ্ত ঘটে থাকে, সেই জায়গাগুলোকেও আমরা কী রূপে চিহ্নিত করব? সেগুলোকেও চিহ্নিত করব হটস্পট হিসেবে। নেক্সট, আমাদের ভারতে যে আমাদের ওয়ার্ল্ডে টোটাল হটস্পট সংখ্যা হচ্ছে 34 হটস্পট হ্যাভ বিন আইডেন্টিফাইড ইন দ্য ওয়ার্ল্ড। অ্যামং দেম দে আর লোকেটেড ইন ট্রপিক্যাল এরিয়া, অর্থাৎ ট্রপিক রিজিয়নে সেগুলো বেশি থাকে। নেক্সট, এবারে বলছে যদি 60%-এর কাছাকাছি যদি ওয়ার্ল্ড প্ল্যান্টের বার্ডস, ম্যামেলস, রেপটাইলস, অ্যাম্ফিবিয়ান্স, এই যদিও প্রজাতিগুলো যদি আঞ্চলিক প্রজাতি এদের পাওয়া যায়, সেই জায়গাটাকেও আমরা কী রূপে কনসিডার করব? হটস্পট রূপে। তাহলে দিস আর দ্য ক্রাইটেরিয়া ফর মেনটেনিং এ হটস্পট এরিয়া। ঠিক আছে, এবারে আমাদের উইদিন দ্য ওয়ার্ল্ড 34 hotspots are available, but recently the number of 2 hotspots become increased, that is 36, but কিন্তু এখনো পর্যন্ত সিলেবাসে 34ই আমাদের ইনক্লুড রয়েছে। তো 34 গোটা ওয়ার্ল্ডে, এবং তার মধ্যে আমাদের ভারতে হটস্পট রয়েছে 4টে হটস্পটের মধ্যে কি কি? প্রথম হচ্ছে পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট পর্বতমালা, দ্যাট ইজ ইস্ট হিমালয়, ওয়েস্টার্ন ঘাট। নেক্সট সুন্দাল্যান্ড, এবং 4 ইন্দো বর্মা। 4টে হটস্পট রয়েছে। তার মধ্যে প্রথম আমরা আলোচনা করি হিমালয়। তো হিমালয়ান রিজিয়নে একটা ডাইভার্স ক্লাইমেটিক কন্ডিশন পাওয়া যায়, এবং সেখানে প্রচুর এন্ডেমিক এবং এন্ডেঞ্জার স্পিসিসদেরকে পাওয়া যায়। এবং এখানে একটা শব্দ ব্যবহার করেছি আমি, ফ্লোরা অ্যান্ড ফোনা। নাও হোয়াট ইজ ফ্লোরা? খুব গুরুত্বপূর্ণ টার্ম। ফ্লোরা ইজ নাথিং বাট দ্য প্ল্যান্ট স্পিসিস ফাউন্ড ইন এ পার্টিকুলার এরিয়া অর রিজিয়ান, অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চলের যে উদ্ভিদ জগৎ তাকে আমরা বলে থাকি ফ্লোরা। অ্যান্ড হোয়াট ইজ দ্য ফোনা? ফোনা ইজ দ্য নাম্বার অফ স্পিসিস অফ অ্যানিম্যাল ইন এ পার্টিকুলার রিজিয়ান, অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলে যে প্রাণীদেরকে পাবো আমরা, অর্থাৎ প্রাণী জগৎ, তাকেই বলা হচ্ছে কি ফোনা। এটা মনে রাখবো কি করে? ফোনা কার থাকে? সাপের ফোনা তুলেছে আমরা বলে থাকি। তো ফোনা টার্মটা রিলেটেড উইথ অ্যানিম্যাল, তাহলে একটা নির্দিষ্ট অঞ্চলের প্রাণী জগৎকে বলবো ফোনা, উদ্ভিদ জগৎকে বলবো ফ্লোরা। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আমাদের পরে এমসিকিউ এর জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য। এবারে এই যে আমাদের পূর্ব হিমালয়, সেখানে আমরা দেখেছি প্রায় 31টার মতো ম্যামেলের প্রজাতি রয়েছে, এবং 209টার মতো বার্ড বা পাখির প্রজাতি, 12টা রেপটাইল স্পিসিস পাওয়া গেছে। তো দেখতে পাচ্ছি এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রজাতি আমরা পাচ্ছি, ম্যামেলস, রেপটাইলস, বার্ড। এছাড়াও এখানের মধ্যে আমরা দেখব বিভিন্ন 218 রকমের মাছ পাওয়া যায়, এবং উভচরদের মধ্যে প্রায় 74 প্রজাতি পাওয়া যায়, যেখানে সরীসৃপও পিছিয়ে নেই, 149 রকমের সরীসৃপ প্রজাতি পাওয়া যায়। তাহলে এবং পাখি প্রজাতির মধ্যে 528টা পাখি প্রজাতি পাওয়া যায়। তাহলে বুঝতেই পাচ্ছি এই অঞ্চলটা কতটা গুরুত্বপূর্ণ জীবকে ধারণ করার জন্য। তাই এই জায়গাটাকে আমরা হটস্পট রূপে চিহ্নিত করেছি। এবারে এই যে হিমালয় একটা 3000 কিলোমিটার বিস্তৃত একদম একটা বৃহৎ, শুধু যে ভারতেই রয়েছে তা নয়, এটা পাকিস্তান, নেপাল, ভুটান এবং নর্থ ইস্টের যে জায়গা সেটা জুড়ে কিন্তু রয়েছে। এই হিমালয়ান যে হটস্পট সেটা কিন্তু বিরাট বড়। এগুলোর কতটা রয়েছে, কতটা প্রয়োজন, এগুলো দরকার নেই আমাদের। তো এটার মধ্যে যে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রাণী যেগুলো পাবো, এই প্রাণী বা কিছু উদ্ভিদ পাবো, তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং এখানে বিভিন্ন রকমের প্রজাতি পাওয়া যায়, সেগুলো এখানে বলা আছে।
তো এগুলো কিন্তু জাস্ট একবার দেখব। আমাদের ডিপেস্ট রিভার্স গঙ্গা এটার পাস হয়ে পেরিয়ে গেছে এবং ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আসাম প্রত্যেকটা জায়গাগুলো স্টেটগুলোকেও কভার করছে, এই সমস্ত জিনিসগুলো এখানে বলা রয়েছে। তো এগুলো থেকে কোনো পার্টিকুলার কোশ্চেন কিন্তু পরীক্ষাতে পড়ে না এখানে, ঠিক আছে। নেক্সট, তাহলে গুরুত্বপূর্ণ দেখলাম এটাকে বলা হচ্ছে পূর্ব হিমালয়, তাহলে একটা হটস্পট গেল। দ্বিতীয় হচ্ছে ইন্দো বর্মা। এই ইন্দো বর্মা যেটা রয়েছে সেখানেও অনেক রকমের প্রজাতি, তার মধ্যে ইন্দো বর্মাতে পাখি প্রজাতি প্রচুর পাওয়া যায়, প্রায় 1300 দেখো পাখি প্রজাতি পাওয়া যায়। এবং এমন কিছু আছে যেমন কিছু থ্রেটেন, মানে আজকের দিনে সংখ্যা কমে এসছে, যেমন হোয়াইট ইয়ার্ড নাইট হিরন, গ্রে কাউন্ট ক্রোজ অ্যান্ড অরেং, এই পর্তুগিজ, এই সমস্তগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ইন্দো বর্মাতে পাওয়া যায়। অর্থাৎ পাখির প্রজাতির মধ্যে কিন্তু প্রচুর আমরা ভেরিয়েশন পাই। এটাও একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে, এটা কত কিলোমিটার এগুলো প্রয়োজন নেই আমাদের কোনো। নেক্সট আসি সুন্দাল্যান্ড। সুন্দাল্যান্ডটা হচ্ছে আমাদের টোটাল যে ওয়ার্ল্ডে বা পৃথিবীতে যে টোটাল মাছের প্রজাতি তার 25% পেয়ে থাকি সুন্দাল্যান্ডে, এবং 17% যে আর্থের যে পাখি প্রজাতি তা কিন্তু পাওয়া যায় এই সুন্দাল্যান্ড। তাই সুন্দাল্যান্ড খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র প্রাণীদের জন্য নয়, এখানে উদ্ভিদও পাওয়া যায়। দেখো 10% অফ ফ্লাওয়ারিং প্লিসিস, এবং ওয়ার্ল্ডের মধ্যে 10% অফ ফ্লাওয়ারিং প্লিসিসও এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে দেখো 25,000 ভাস্কুলার প্ল্যান্ট। এই ইনফরমেশনগুলো জাস্ট একটু আমরা মনে রাখব। এবং এখানে বিভিন্ন রকমের জীব পাবো আমরা, টাইটান ওরুম হুইচ বার্ডস আর লার্জেস্ট ফ্লাওয়ার। এবারে এই সমস্ত জিনিসগুলো, র্যাফলেসিয়া হচ্ছে বড় ফুল একটা, যেটার পলিনেশন এলিফ্যান্ট দ্বারা হয়ে থাকে র্যাফলেসিয়া, তো সেটা সুন্দাল্যান্ডে পাওয়া যায়। তো এই সমস্ত জিনিসগুলো আমরা একটু জাস্ট মনে রাখবো। এটার জায়গার কোনো প্রয়োজন নেই, কতটা জায়গা জুড়ে রয়েছে, কি রয়েছে, এগুলো পরীক্ষাতে পড়ে না, এগুলো মেনলি ভূগোলের। তো নেক্সট ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাট মানে হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা। এই পশ্চিম ঘাট পর্বতমালা যেটা, সেটা 1600 কিলোমিটার বিস্তৃত একটা অঞ্চল জুড়ে অবস্থান করছে, এবং আমাদের ভারতের পশ্চিম দিক বরাবর যে রয়েছে সেখানে দেখতে পাবো। এবং এখানেও প্রায় 84 রকমের অ্যামফিবিয়ান স্পিসিস, এইগুলো একটু মনে করব কোনটা কিসের জন্য বিখ্যাত। 16টা পাখির প্রজাতি এবং 1600 ফ্লাওয়ারিং প্ল্যান্ট এখানে পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখানে। এছাড়াও এখানে বিভিন্ন রকমের আমরা ছোটোখাটো উদ্ভিদ, বিভিন্ন ভাস্কুলার প্ল্যান্ট, এই সমস্তগুলোকেও দেখতে পাবো। এছাড়া এখানকার একটা উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে নীলগিরি থর, এটা পাওয়া যায়। এছাড়াও ম্যাকাও মাঙ্কি, এই সমস্তগুলো কিন্তু ওয়েস্টার্ন ঘাটে পাওয়া যায়, খুব গুরুত্বপূর্ণ বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে। এই ওয়েস্টার্ন ঘাট কিছুটা অংশ শ্রীলঙ্কার মধ্যেও আছে, তো সেগুলো নিয়ে আমাদের মাথা খারাপ করে লাভ নেই। সোজা কথাই হচ্ছে আমাদের যে 4টে হটস্পট, সেটা কিসের জন্য বিখ্যাত, কোন জায়গায় কোন রকমের বায়োডাইভার্সিটির ঘটনা দেখতে পাই, এগুলো কিন্তু আমরা একটা সংক্ষেপে আমরা নোট ডাউন করে মনে রাখার চেষ্টা করব, নিজেদের মতো করে একটা শর্ট ডাউন করব। তো এটা গেল বায়োডাইভার্সিটি হটস্পট। এবারে চলে আসি, বায়োডাইভার্সিটি হটস্পটটা বললাম কনজারভেশনের একটা জায়গা। তো জীববৈচিত্র্য আমাদের পরিবেশে কি করে ব্যালেন্স রক্ষা করে। প্রথম কথা বলেছিলাম ট্রপিক লেভেল। ট্রপিক লেভেল মানে হচ্ছে, ট্রপিক লেভেল মানে পুষ্টি স্তর। আমরা জানি পরিবেশে যতগুলো জীব আছে, একমাত্র প্ল্যান্টই নিজের খাবার নিজে তৈরি করতে পারে। বাকি উদ্ভিদেরা সবাই নিজের খাবার তৈরি করতে পারলেও প্রাণীরা কিন্তু নিজের খাবার তৈরি করতে পারে না। তাই একটা জীব আর একটা জীবের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। তাই একটা জীব যদি পরিবেশ থেকে অবলুপ্ত হয়, তাহলে অন্য জীবও কিন্তু ধীরে ধীরে অবলুপ্ত হবে। এই ঘটনাটা মেনটেন করছে বায়োডাইভার্সিটি, অর্থাৎ অনেক রকমের জীববৈচিত্র্য রয়েছে বলেই
একজন জীব অনেকগুলো খাবার অপশন পাচ্ছে। একটা জীব অনেক কিছু খেতে পাচ্ছে, যেমন আমি যদি বলি লায়ন, সে হরিণকেও খাচ্ছে, সে ছাগলও খেতে পারে, সে বনের ভেড়াকেও খেতে পারে। তো ঘটনা হচ্ছে, যদি শুধু হরিণই থাকতো তাহলে লায়নকে হরিণ খেয়ে বেঁচে থাকতে হতো। তাহলে এই ট্রপিক লেভেল অর্থাৎ খাদ্য স্তরটাকে মেনটেন করার জন্য কিন্তু প্রথম বায়োডাইভার্সিটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। নেক্সট হচ্ছে কমপ্লেক্স ইকোসিস্টেম। কমপ্লেক্স ইকোসিস্টেম কী করে মেনটেন করে? কমপ্লেক্স ইকোসিস্টেম মানে যখন একাধিক বাস্তুতন্ত্র একে অপরের সঙ্গে সহাবস্থান করে থাকে। এই যে বললাম, যখন একাধিক জীব একে অপরের সঙ্গে নির্ভর করে থাকে তখন তাদের মধ্যে কি গঠিত হয়? খাদ্য জাল, যেটাকে আমরা বলে থাকি কি ফুড ওয়েব। এই ফুড ওয়েব যত তৈরি হবে ইকোসিস্টেম তত কি হবে? কমপ্লেক্স হবে। অর্থাৎ কমপ্লেক্স ইকোসিস্টেম মেনটেনও সাহায্য করে কে? বায়োডাইভার্সিটি। নেক্সট, কিস্টোন স্পিসিস। নাও হোয়াট ইজ দ্য কিস্টোন স্পিসিস? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিস্টোন স্পিসিস হচ্ছে এমন একটা প্রজাতি বাস্তুতন্ত্রের মধ্যে যেটা অবলুপ্ত হলে অন্যান্য প্রজাতিগুলো অবলুপ্ত হতে পারে। অর্থাৎ একটা প্রজাতির উপর ডিপেন্ড করে যখন অন্য প্রজাতিগুলো রয়েছে, অর্থাৎ একটা প্রজাতির বিপন্নতা অন্য প্রজাতিদেরও বিপন্নতার জায়গায় নিয়ে আসে, সেই ঘটনাকে বলবো কিস্টোন স্পিসিস। দ্যাট ইজ দ্য স্পিসিস দ্যাট প্লে সেন্ট্রাল রোল ইন ইকোসিস্টেম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিট বা কম্পিটিটিভ এক্সামের জন্য। দ্যাট ইজ কিস্টোন স্পিসিস ইজ দ্য মেন ফান্ডামেন্টাল স্পিসিস within the ecosystem and play a central role in ecosystem, and decline of this species may leads to the declining of other species। মানে এটার অবলুপ্তি অন্য প্রজাতির অবলুপ্তির জায়গাটাকে নিয়ে যায়। যেমন আমি যদি বলি সুন্দরবনের সুন্দরী গাছ, সুন্দরবনের ঐতিহ্য ধরে রাখছে সুন্দরী গাছ, এই সুন্দরী গাছ যদি অবলুপ্ত হয় তার মানে অন্য গাছগুলো অনায়াসেই সেখান থেকে কিন্তু অবলুপ্ত হতে পারে। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। অর্থাৎ এই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনের কিন্তু একটা ঐতিহ্য। সেই প্রাণীটা যদি সেখানে ভালোভাবে থাকে, ভালোভাবে তার রিপ্রোডাক্টিভ রেট ছিল, তাই সেখানের জন্য সে ফেমাস। এবারে সেই প্রাণীটার যদি অবলুপ্তি ঘটে তার মানে বুঝতে হবে কি, হয় পরিবেশের ক্ষতি হচ্ছে, বা কোনো ঘটনা ঘটেছে, বা কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়েছে। তাহলে এই প্রজাতিটা বা এই রয়্যাল বেঙ্গল টাইগার কী করলো, যদি তার সংখ্যা কমতে থাকে তার মানে পরিবেশ সম্বন্ধে একটা আইডিয়া পাবো বা একটা ধারণা পাবো ইকোসিস্টেম সম্বন্ধে। আর যে সমস্ত প্রজাতি এই ইকোসিস্টেম সম্পর্কেই ধারণা দেবে তাদেরকেই বলবো কি কিস্টোন স্পিসিস। খুব গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু বায়োডাইভার্সিটি আছে বলেই এই প্রজাতিদের কিন্তু অস্তিত্ব রয়েছে। নেক্সট, কমপ্লিমেন্টারি নিচ। নিচ কমপ্লিমেন্টারি মানে কি? দ্যাট ইজ ডিফারেন্স among species in their requirement for different resources will cause complementary interaction so the species will obtain more resources। কমপ্লিমেন্টারি মানে আমি কি বললাম, নিচ কখনো কোনো একটা জীব কাউকে ছেড়ে দেয় না। তোমার বাড়িতে আমি বললাম তোমার বাড়িতে 3টে রুম ছিল, তার মধ্যে যে রুমে তুমি বেশি সময় কাটাও সেটা হচ্ছে তোমার নিচ। এবারে সেই রুমে দেখো তোমার ভাই বা বোন যখন অধিকার করতে আসে, বলে যে দাদা তোর সঙ্গে থাকবো, তখন আমাদের নিজেদের মধ্যে কি হয়, ঝামেলা কি হয়। তাহলে নিচ কিন্তু কেউ দেয় না। কিন্তু তোমার বাবা যদি তোমার রুমটা যেমনভাবে ডেকোরেট করে দিয়েছে বা সাজিয়ে তোমাকে দিয়েছে, তোমার বোনেরও যদি ওরকমই একটা করে দেয়, তাহলে তোমাদের মধ্যে ঝামেলা হবে কি না। তাহলে নিচ কমপ্লিমেন্টারি জিনিসটা কি? দ্যাট ইজ দ্য সেম টাইপ অফ নিচ ইউজড বাই ডিফারেন্ট স্পিসিস। অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রজাতি যখন একই ধরনের নিচকে ব্যবহার করে, একটা নিচ নয় কিন্তু ডিফারেন্ট ওয়েতে এখন ব্যবহার করে, তাহলে এইভাবে বায়োডাইভার্সিটিকে মেনটেন করতে সাহায্য করছে কে? আমাদের যে গুরুত্বপূর্ণ যে বায়োডাইভার্সিটি অর্থাৎ ইকোসিস্টেমটাকে মেনটেন করছে। নেক্সট, ফ্যাসিলেশন অ্যান্ড মিউচুয়ালিজম। না হোয়াট ইজ দ্য মিউচুয়ালিজম? মিউচুয়ালস মিন দুজনের ইন্টারাকশান।
মিউচুয়ালিজম, অর্থাৎ মিউচুয়ালভাবে, অর্থাৎ যখন when two organisms are benefited from each other, that is plus interaction. Why plus interaction? সাপোজ আমি ধরছি লাইকেন, এই লাইকেনটা কী কী নিয়ে গড়ে ওঠে? দ্যাট ইজ ফানজাই অ্যান্ড অ্যালগি। এবারে অ্যালগি পার্টটা হচ্ছে গ্রিন, ক্লোরোফিল থাকে, খাবার তৈরি করতে পারে, কিন্তু যেটা ছত্রাক অংশ সেটার ক্লোরোফিল থাকে না, খাবার তৈরি করতে পারে না। এবারে এরা যখন একসঙ্গে থাকলো, তাদের সহাবস্থানে যে লাইকেনের শৈবাল পার্টটা খাবার তৈরি করে ফানজাইকে দেয়। তাহলে ফানজাই কী হলো? বেনিফিটেড কার কাছ থেকে? অ্যালগির কাছ থেকে। আবার ফানজাই কী করে? অ্যালগিকে বিভিন্ন নিউট্রিয়েন্টগুলো প্রোভাইড করে। তাহলে দুজনাই কী হলো? দুজনাকে উপকার করলো, অর্থাৎ মিউচুয়ালিজম। এবারে বায়োডাইভার্সিটি হয়েছে বলেই, জীবেদের মধ্যে পার্থক্য হয়েছে বলেই দু রকমের জীব একে অপরকে সাহায্য করছে। তো এটা কিন্তু বায়োডাইভার্সিটি না থাকলে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারতাম না। নেক্সট, পোর্টফোলিও এফেক্ট, দ্যাট ইজ স্পিসিস রিচনেস ইনক্রিজ ইন দ্য টেম্পোরাল স্টেবিলিটি অফ দ্য এন্টায়ার কমিউনিটি হোয়াইল দ্য বায়োমাস ইজ স্টেবিলাইজড। মানে পোর্টফোলিও এফেক্ট জিনিসটা কি বলছে? প্রজাতির যত রিচনেস বাড়াবো, অর্থাৎ প্রাচুর্যতা বাড়াবো, তাতে কি হবে? আমাদের পরিবেশের স্টেবিলিটি বা ইকোসিস্টেমের স্টেবিলিটি বাড়বে, এবং জীবেদের যে ড্রাই ওয়েট সেটাই তৈরি করবে কি? বায়োমাস। তাহলে বায়োমাস একটা অঞ্চলে একটা নির্দিষ্ট সময়ে বায়োমাস থাকাটা খুব দরকার, অর্থাৎ এত পরিমাণে বায়োমাস পরিবেশের জন্য সুটেবল। তাহলে এই ঘটনাটাকে বলছি পোর্টফোলিও এফেক্ট, মানে স্পিসিস রিচনেস কী করে? স্টেবিলিটিকে মেনটেন করার চেষ্টা করে। তাই বায়োডাইভার্সিটি না থাকলে প্রজাতির রিচনেস বাড়তো না, ফলে পোর্টফোলিও এফেক্টটাও কিন্তু মেনটেন হতো না, এই সমস্ত জিনিসগুলো। নেক্সট, ইন্স্যুরেন্স হাইপোথিসিস। নাও হোয়াট ইজ দ্য ইন্স্যুরেন্স হাইপোথিসিস? এইগুলো হচ্ছে বর্তমান দিনের মডার্ন কিছু বায়োলজিক্যাল টার্ম। তো বায়োডাইভার্সিটি বাফার্স ইকোসিস্টেম এগেন্স্ট এনভায়রনমেন্টাল চেঞ্জেস সাচ এস গ্লোবাল ওয়ার্মিং। মানে ইন্স্যুরেন্স হাইপোথিসিস মানে হচ্ছে আমরা যেমন আমাদের জীবনকে সুরক্ষার জন্য কি করি? ইন্স্যুরেন্স করি। আমার জীবনটাকে বা আমার অবর্তমানে আমার ফ্যামিলিকে দেখার জন্য আমি ইন্স্যুরেন্স করি। তেমনই ইন্স্যুরেন্স হাইপোথিসিস হচ্ছে পরিবেশের মধ্যে যত প্রজাতি থাকবে তত ক্লাইমেট চেঞ্জটাকে তারা সহজে মানিয়ে নিতে পারবে। এক রকমের জীব না পারলে অন্য রকমের জীবের বিস্তার বাড়বে, তারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবে। এই যে পরিবেশের সাপেক্ষে মানিয়ে নেওয়া, মানিয়ে নিয়ে টিকে থাকা, যেই ঘটনাটাকে বলে থাকি আমরা হোমিওস্ট্যাটিস। হোমিওস্ট্যাটিস। নাও হোয়াট ইজ দ্য হোমিওস্ট্যাটিস? দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনভায়রনমেন্ট উইথ রেসপেক্ট টু এক্সটার্নাল, দ্যাট ইজ নোন অ্যাজ হোমিওস্ট্যাটিস। এই হোমিওস্ট্যাটিস অর্জনের মাধ্যমে কোনো একটা জীব কী পেতে পারে? অ্যাডাপ্টেশন। এই অ্যাডাপ্টেশন হতে হতে তার হয় ইভলিউশন, অর্থাৎ ইভলিউশন ইজ দ্য লাস্ট স্টেজ, বাট প্রিলিমিনারি চেঞ্জেস অকার্স উইদিন দ্য অর্গানিজম ইজ দ্য হোমিওস্ট্যাটিস। দ্যাট ইজ পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়ে এখানে, দ্যাট ইজ চেঞ্জ ইন ইন্টারনাল উইথ রেসপেক্ট টু এক্সটার্নাল এনভায়রনমেন্টাল কন্ডিশন, অর্থাৎ বাহ্যিক পরিবেশের সাপেক্ষে জীবের অভ্যন্তরীণ যে পরিবর্তন সেটাকে বলবো কি আমরা? হোমিওস্ট্যাটিস। এই হোমিওস্ট্যাটিস অর্জনের মাধ্যমে জীব যখন মানিয়ে নেবে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাডাপ্টেশন বা অভিযোজন। এবং অভিযোজন দ্বারা জীব যখন পর্যায়ক্রমিক সরল থেকে জটিল অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স জীবের সৃষ্টি হবে, তাকে আমরা বলবো ইভলিউশন। তো এই বায়োডাইভার্সিটি থাকলে পরিবেশের যে চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং, সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে জীববৈচিত্র্যের উপর ডিপেন্ড করে। এটাকে আমরা বলছি কি? ইন্স্যুরেন্স হাইপোথিসিস। তো আমরা দেখলাম আজকের ক্লাসে যে বায়োডাইভার্সিটি আমাদের প্রচুর বেনিফিট দিচ্ছে এবং ইকোসিস্টেমে কি করে ব্যালেন্স রাখছে, সেই রিলেটেড বিষয়গুলোকে আলোচনা করা হলো আজকের ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে এই বায়োডাইভার্সিটি আর কি কি আমাদেরকে ফেসিলিটি দেয়, বায়োডাইভার্সিটি ডিক্লাইন হলে কি কি প্রবলেম হতে পারে,
সেই সমস্ত বিষয়গুলো নিয়ে নেক্সট লেকচারে আমরা আলোচনা করব। আশা রাখব প্রত্যেকে বুঝতে পেরেছি, প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে যে ভিডিও সেগুলোকে লাইক করবে, এবং তোমার যদি কোনো কিছুর কমেন্ট করার থাকে, ক্লাস কেমন লেগেছে, কেমন লাগছে, তুমি কেমন ক্লাস চাইছো, সেটা সাদরে গৃহীত হবে আমাদের তরফে। তাই তোমরা তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ মতবাদ কমেন্টে দিও। তোমাদের কি যা যা কোয়ারি থাকবে বা কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে দিতে পারো, সেখানে আমরা অবশ্যই উত্তর দেব তোমাদের। এছাড়াও তোমরা নিজেদের প্রস্তুতি নিয়ে চলো, এগিয়ে চলো, ভালো রেজাল্ট করো এবং সোসাইটিকে এগিয়ে নিয়ে চলো। এই কথা বলে আজকের ক্লাস এখানে রইল। আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই আসছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।